ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মন্ত্রাস। ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে রিভিউ পিটিশন নিয়ে। রিভিউ পিটিশন কি, কেন এই স্কোপ রাখা হয়েছে, রিভিউ পিটিশনের স্কোপ কেন রাখা হয়েছে সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আজকে যে ভিডিও সেটা হচ্ছে লেটেস্ট নিউজ অর্থাৎ কারেন্ট নিউজ নিয়ে। দেখো কী কারেন্ট নিউজ না, রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এবং WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস কমিশন আছে তারা কি করেছে না, যে চাকরি বাতিলের মামলা, তোমরা জানো যে 26,000 যে চাকরি বাতিলের মামলা যে রায়দান করেছিল সুপ্রিম কোর্ট, তার রায়ের পুনর্বিবেচনার জন্য কি হয়েছে না, দুটো রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, একটা করেছে 1 নম্বর করেছে তোমার রাজ্য সরকার, আর একটা করেছে SSC, মানে দুটো রিভিউ পিটিশন। আরও রিভিউ পিটিশন হবে, কিন্তু দেখো যখন ব্যাপারটা সরকারের ব্যাপারটা আসে, যখন রাজ্য সরকার করে, কোনো সরকার যখন রিভিউ করে তার ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। তাহলে একটা করেছে তোমার দেখো রাজ্য সরকার, আর একটা করেছে SSC। এবার দেখো এই যে রিভিউ পিটিশনের যে শুনানি, সেটা তো তোমাদেরকে এর আগেই বলেছি যে এটা কিন্তু ওপেন কোর্টে শুনানি হয় না, অর্থাৎ কোনো ওরাল হিয়ারিং হবে না, এখানে ওরাল আর্গুমেন্ট হবে না, অর্থাৎ পক্ষ প্রতিপক্ষের যে উকিল এখানে আর্গুমেন্ট করবে না। কি হয় না, এই যে তোমার যে রিভিউ পিটিশন ফাইল হয়েছে, এই ফাইলটা কি করবেন না, যে বেঞ্চ রায়দান করেছে, তোমরা রিভিউ পিটিশনের নিয়ম অনুযায়ী তোমাদেরকে এর আগে প্রিভিয়াস ভিডিওতেই বলেছি যে রিভিউ পিটিশন কোথায় ফাইল করতে হয় না, যে বেঞ্চ রায়দান করে বা অর্ডার পাস করে সেই বেঞ্চের সামনেই কী করতে হয়, রিভিউ পিটিশন ফাইল করতে হয়, দাখিল করতে হয়। তো এই যে রায়দান করেছিলেন আমাদের যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং তার সাথে যে বিচারপতি ছিলেন সঞ্জয় কুমার। এবার দেখো এই দুজনের ডিভিশন বেঞ্চ কিন্তু এই রায়দান করেছিলেন। এবার দেখো এই রায়দান, যেহেতু এই জাজমেন্ট বা রায়দান এই ডিভিশন বেঞ্চেই হয়েছিল, সেই জন্য তোমাদের কি করতে হবে না, এই যে রিভিউ পিটিশন এটা কোথায় যাবে না, এই যে আমাদের জাজ দুজন আছেন তেনাদের সামনেই কিন্তু এই রিভিউ পিটিশনটা ফাইল করা হয়েছে। এবার দেখো তোমাদেরকে বললাম যে রিভিউ পিটিশনটা কোথায় হবে না, জাজরা কি করবেন নিজের চেম্বারে বসে এটাকে এক্সামাইন করবে। যদি নতুন কিছু তথ্য বা নতুন কিছু এভিডেন্স যেটা কি করতে পারে না এই জাজমেন্টকে প্রভাবিত করতে পারে, তাহলেই অ্যাকসেপ্ট হবে, আদারওয়াইজ কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো এই যে তোমার রিভিউ পিটিশন, সেটা শুনানি কখন হবে, মানে এক গ্রহণ হবে বা রিজেক্ট হয়ে যাবে সেটা খুব শীঘ্রই হবে। কেন, আমাদের যে বর্তমান বিচারপতি তিনি 13 মে অর্থাৎ 13ই মে কী করতে যাচ্ছেন না, অবসর গ্রহণ করতে যাচ্ছে, তিনার অবসর গ্রহণ করবেন। এবার দেখো যেহেতু রিটায়ারমেন্ট 13 মে, তাহলে তার মানে কি 13ই মের আগেই কিন্তু এই মামলার নিষ্পত্তি হয়ে যাবে। এবার যে যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে 8 মে অর্থাৎ 8ই মে সম্ভবত এটা 8ই মে এই মামলার কি হবে না শুনানি হবে। অর্থাৎ যে জাজ সাহেব আছেন, অর্থাৎ দুজন জাজ সাহেব আছেন, যে একজন হচ্ছেন সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার, এই দুজনই কী করবেন ওই দিনই এই মামলার নিষ্পত্তি হয়তো করে দেবেন, অর্থাৎ হয় এটা রিভিউ পিটিশন গ্রহণ হবে অথবা রিজেক্ট হয়ে যাবে। কেন বললাম যে 13ই মে হচ্ছে যে আমাদের যে বর্তমান চিফ জাস্টিস তিনি কী করবেন রিটায়ারমেন্ট দেবেন, তো তার আগেই কিন্তু শুনানি হয়ে যাবে। তো এবার তোমরা দেখো আমি থাম্বনেলেই বলে দিয়েছি যে এই যে রিভিউ পিটিশন এটার কিন্তু খুব সম্ভাবনা পুনর্বিবেচনা, যে রিভিউ পিটিশনের যে মানে গ্রহণ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। কেন কম চলো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই রায়ের, দেখো এর আগে কি হয়েছিল, এর আগে রায়ে বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল কে, মধ্যশিক্ষা পর্ষদ। তাদের আবেদন, দেখো তাদের আবেদন ছিল কি ছিল, তাদের আবেদন এত শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, এটা বলেছিল সুপ্রিম কোর্টের সামনে। কে বলেছিল না, মধ্যশিক্ষা পর্ষদ। অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক শূন্য হয়ে পড়বে, ফলে ক্ষতি হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। এই আর্গুমেন্টটা কে রেখেছিল, মধ্যশিক্ষা পর্ষদ। গত 17 এপ্রিল পর্ষদের এই আবেদন মেনে নেই সুপ্রিম কোর্ট। দেখো এই আবেদন কিন্তু সুপ্রিম কোর্ট মেনে নিয়েছিল এবং শর্ত সাপেক্ষে প্রধান বিচারপতির বেঞ্চ জানায় দাগি অযোগ্যদের বাদ রেখে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। ভালো করে বুঝবে যে দাগি অযোগ্যদের বাদ রেখে, মানে যারা অযোগ্য প্রমাণিত হয়ে গেছে তারা বাদ দিয়ে যেগুলো যোগ্য শিক্ষক তারা কিন্তু কি করবেন স্কুলে যেতে পারবেন, নবম দশম এবং একাদশ। কিন্তু এখানে দেখো গ্রুপ সি এবং নন টিচিং যেগুলো স্টাফ তাদের কথা কিন্তু এখানে নেই, শুধু শিক্ষকদের কথা আছে। এবার দেখো চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। দেখো 31
ডিসেম্বর পর্যন্ত বলা হয়েছে যে তাদের চাকরি বহাল থাকবে। এবার দেখো তবে 31শে মের বলছে, দেখো তবে 31শে মের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। দেখো শুধু এটা কোর্ট ওরাল অবজারভেশন দেয়নি, এই যে তোমার যে নিয়োগ করতে হবে এটার হলফনামা কিন্তু সুপ্রিম কোর্ট নিয়েছে রাজ্য সরকারের কাছ থেকে। এবার দেখো এবার কি বলেছে, ওই নির্দেশ মোতাবেক চলতি মাসেই বিজ্ঞপ্তি দেওয়ার কথা। এই মাসেই কিন্তু তোমরা জানো নোটিফিকেশান আসার কথা, কিন্তু এখনও আসেনি। তার মধ্যেই রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টের দরজায় রাজ্য। এবার তুমি কি করলে না, রাজ্য সরকার কি করলে, মেনে নিল যে হ্যাঁ আমরা এই রায়কে মানছি, এখানে কিছু মডিফিকেশনের দরকার আছে। দেখো মধ্যশিক্ষা পর্ষদ এটা কী করেছে, আপিল করেছিল। তো মধ্যশিক্ষা পর্ষদ তো এমনি এমনি যায়নি, রাজ্য সরকারের অনুমতি নিয়েই গিয়েছিল। এবার দেখো তারা এই রায় মেনে নিয়ে কী বলেছিল, সুপ্রিম কোর্টের কাছে কিছু মডিফিকেশন করে নিয়েছিল, যে যাতে করে কি হয় না, এই পুরো বছরটাই কি করতে পারে না, শিক্ষকরা যেতে পারেন স্কুলে, মানে এই বছরটা তাদের যেন চাকরিতে বহাল থাকেন তিনারা। এবার দেখো এবার কি বলা হয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে কি করতে হবে না, পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে দিতে হবে, এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর 31শে মের মধ্যে কি করতে হবে না, বিজ্ঞপ্তি দিতে হবে। এটার কিন্তু হলফনামা সুপ্রিম কোর্ট রাজ্যের কাছ থেকে নিয়েছিল। এবার দেখো এত কিছু হওয়ার পর আবার কি হচ্ছে না, রাজ্য সরকার আবার কি করছে না, তোমার রিভিউ পিটিশন করছে। এই জন্য তোমাদেরকে আরও কারণ আছে, চলো বাকি কারণও দেখাচ্ছি। এবার দেখো আর কি কারণ। এবার দেখো যখন তোমরা জানো, যখন আর্গুমেন্ট হচ্ছিল কোর্টে, যখন পক্ষ প্রতিপক্ষে যখন আর্গুমেন্ট হচ্ছিল, তো দেখো তখন থেকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে সরকারকে মানে এই প্যানেলটাকে বাঁচাতে পারে একটাই জিনিস, সেটা কি জানো তোমরা, সেটা হচ্ছে অরিজিনাল ওএমআর। তাহলে কি এই প্যানেলকে বাঁচাতে পারে একমাত্র কি অরিজিনাল ওএমআর। যদি অরিজিনাল ওএমআর সিট থাকে তাহলেই কিন্তু এই প্যানেলটা কি হয়ে যাবে না, থেকে যাবে না, আদারওয়াইজ কিন্তু এই প্যানেলকে বাঁচানো যাবে না। এবার দেখো আর্গুমেন্টের সময় সরকার কিন্তু এসএসসি কিন্তু বারবার বলেছে তাদের কাছে যে ওএমআর কিন্তু নেই, ওএমআর নষ্ট করে দেওয়া হয়েছে। এবার ওএমআর নষ্ট করে দেওয়া হয়েছে, ওএমআর যে অরিজিনাল যে ওএমআরের যে মিরর ইমেজ সেটাও কিন্তু নেই, দেখাতে পারেনি তারা। হ্যাঁ, যেটা মিরর ইমেজ আছে সেটা কি করা যাচ্ছে না, এডিট করা যাচ্ছে। এবার অরিজিনাল যেটা হবে সেটা কিন্তু এডিট করা যাবে না, তাহলে তোমার যে এডিটিং করার যে মিরর সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না। তার মানে দেখো যদি অরিজিনাল ওএমআর দেখাতে পারে এসএসসি, তাহলেই কিন্তু কি হতে পারে না, এই প্যানেলটা বেঁচে যেতে। মনে হয় না যে এসএসসির কাছে অরিজিনাল ওএমআর আছে। তোমরা জানো অরিজিনাল ওই যে ওএমআর সেটা কিন্তু কি করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। তার মানে অরিজিনাল ওএমআর দেখাতে পারবে না, বা অরিজিনাল ওএমআরের যে মিরর সেটা যদি দেখাতে পারে, মিররের যে ডেটা সেটা যদি দেখাতে পারে, তবুও হয়তো কি হতে পারে না, এই প্যানেল থেকে যেতে পারে, টিকে যেতে পারে। কিন্তু দেখো এই প্যানেল বাঁচানোর কোনো সম্ভাবনা কিন্তু নেই, কারণ তারা আগেই কোর্টের কাছে স্বীকার করেছে যে তাদের কাছে নেই কোনো ডেটা। নেক্সট তারা কি আর্গুমেন্ট করতে যাচ্ছে, দেখো তোমাদেরকে বলছি তারা আর কি আর্গুমেন্ট করবে না, তারা বলবে যে সিবিআই যে ডেটা দিয়েছে কোর্টের সামনে, অর্থাৎ সুপ্রিম কোর্টের সামনে, জানো তোমরা সিবিআই কি করেছিল না, নাইসা যে কোম্পানি তার যে কম্পিউটারের হার্ড ডিস্ক সেখান থেকে একটা ডেটা কি করে না, ডেটা গ্রহণ করে, ডেটা তাই তো সিজ করে। সেখানে কি হয় না, যে তোমার যে ওএমআর শিট যে ট্যাম্পারিং করা হয়েছিল তার অনেক এভিডেন্স কিন্তু ওখান থেকে তথ্য প্রমাণ কিন্তু অনেক পাওয়া গেছে। এবার দেখো কি বলতে পারে এসএসসি রাজ্য সরকার, তারা বলতে পারে যে সিবিআইয়ের হাতে যে তথ্য প্রমাণ আছে যোগ্য অযোগ্য তালিকা সেটা মেনে নিয়ে কি করা হোক না, যোগ্যদের যে যোগ্য যেগুলো ক্যান্ডিডেট তাদের চাকরি বহাল রাখা হোক, এবং যেগুলো অযোগ্য তাদের চাকরি বাতিল করে দেওয়া হোক। কিন্তু এটা কথা হচ্ছে শুধু যোগ্য অযোগ্য না, তোমরা জানো যে এখানে কোয়েশ্চেন্স ছিল যে এই যে পুরো নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়াটাই কি ছিল, নিয়োগ প্রক্রিয়াটাই ছিল পুরো ত্রুটিপূর্ণ, অর্থাৎ পুরো করাপ্টেড, মানে করাপশনে ফুলফিল ছিল। এই যে নিয়োগ প্রক্রিয়াটাই ছিল কি পুরো করাপশনে ফুলফিল, অর্থাৎ ত্রুটিপূর্ণ। সেই জন্য কি করা হয়েছে না, পুরো প্যানেলটাকেই তো বাদ করে দেওয়া হয়েছে। তার মানে যোগ্য অযোগ্য বলে কিছু মানবে না হয়তো, ঠিক আছে, কারণ তখন আর্গুমেন্টের সময় কিন্তু মানা হয়নি। কারণ যে দেখো যোগ্য অযোগ্য যাদের বাদ দিবে, এবার কারা আসতো এই লিস্টের মধ্যে এটা কিন্তু এখন বলা যাবে না। তখন যদি
তখন যদি সেই সময়কার যদি তোমার কি না থাকে, তোমার যে ওএমআর শিট সেটা যদি না থাকে, তাহলে কিন্তু বলা যাবে না কোনগুলো যোগ্য আর কোনগুলো অযোগ্য। তাহলে সেই জন্য কী করা হয়েছে না, যেহেতু এসএসসি কী করতে পারেনি না, সেগ্রিগেশন করতে, আলাদা করতে পারেনি, ঠিক আছে, আলাদা করতে কিন্তু এসএসসি পারেনি, কারা যোগ্য কারা অযোগ্য এই জিনিসটা কিন্তু আলাদা করতে পারেনি। সেই জন্যই তো কোর্ট কী করেছে না, পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছে। এবার দেখো সিবিআইয়ের তো কোর্ট কি, এই যে আমি তোমাকে বলছি, রাজ্য সরকার বা এসএসসি কী বলতে পারে যে সিবিআইয়ের কাছে যে ডেটা আছে সেই ডেটা অনুযায়ী যোগ্য যেগুলো শিক্ষক তাদের চাকরি বহাল করা হোক এবং যেগুলো অযোগ্য সেগুলোর বাতিল করে দেওয়া হোক। কিন্তু এটাতে তো মনে হয় না যে এটাতে কোর্ট সন্তুষ্ট হবে, কারণ এটার আর্গুমেন্ট তো তখনও হয়েছিল, মানলে তো তখনই হয়ে যেত, তাহলে তো চাকরি বাতিল হতো না। তার মানে তোমাকে বললাম যে অরিজিনাল ওএমআর শিটের যদি মিরর তাদের কাছে থাকে, তাহলেই কিন্তু কি করতে পারে না, এই প্যানেলটা বেঁচে যেতে পারে। তারা যদি দেখাতে পারে যে তাদের কাছে কোনো অথেন্টিক কোনো প্রুফ আছে, নতুন কিছু এভিডেন্স আছে, যেটা কি করতে পারে না এই রায়কে কি করতে পারে, প্রভাবিত করতে পারে, তাহলেই কিন্তু এটা কি হবে না, গ্রহণ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ওই জন্য আমি তোমাদেরকে থাম্বনেলেই বলে দিয়েছি যে এটা গ্রহণ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ, অর্থাৎ খুবই কম। তো এবার তোমাদের আগে এই ছিল কি না, আমার যে তোমার নিজস্ব কি, এটা হচ্ছে আমার যে এই যে তোমাদেরকে বললাম অরিজিনাল ওএমআর সিবিআই, এটা হচ্ছে আমার, কিন্তু এসএসসি তো এখনও বলেনি তারা কোন কোন গ্রাউন্ড কি কি এভিডেন্স তারা কোর্টের সামনে প্রডিউস করেছে বা কি কি দেখাবে, তারা কিছুই বলেনি। চলো এটা আমি তোমাদেরকে আমার ওপিনিয়ন থেকে বললাম যে এটা হতে পারে। আর এই যে তোমার ওই অরিজিনাল ওএমআরটা, এটা যে তোমরা যদি লাইভ টেলিকাস্ট দেখে থাকো তাহলে তোমরা নিজেই জানতে পারবে, বারবার কী এসেছিলো না, ওএমআরের কথা কিন্তু উঠে এসেছিলো কোর্টের মধ্যে যে এসএসসিকে কী করতে হবে না, ওএমআরের যে মিরর ইমেজ বা অরিজিনাল ওএমআর সেটা দিতে হবে। তো তোমরা জানো এসএসসি স্বীকার করেছে কি না, তারা ওএমআর শিট কী করেছে, ডেস্ট্রয়েড করে নষ্ট করে দিয়েছে। তাহলে তো এটা আর দেখাতে পারবে না, তার মানে এটার যে পুনর্বিবেচনা সেটার আর ভাবনাই, মানে কোনো পুনর্বিবেচনার আর কোনো গল্পই আসে না। যদি দেখাতে পারে তাহলে হয়তো আসবে। বা এই যে বললাম সিবিআইয়ের যোগ্য অযোগ্য, এটা যদি কোর্ট মানতো তাহলে তো প্রথমেই মেনে যেত, ঠিক আছে, তাহলে তো চাকরি বাতিল করতো না। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করে দেবে, ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর একটু তোমাদের বলার ছিল, তোমরা বলতেই পারো যে যখন মানে সরকার জানে বা এসএসসি জানে যে পুনর্বিবেচনা হবে না বা এটা গ্রহণ হবে না, তাহলে কেন রাজ্য সরকার এবং এসএসসি কি করছে না, রিভিউ পিটিশন দাখিল করছে। কেন করছে না, তোমরা জানো যে কি করবে না, যদি রিভিউ পিটিশন কোর্টে গিয়ে খারিজ হয়ে যায়, তাহলে রাজ্য সরকার এবং এসএসসি বলতে পারবে যে আমরা তো চেষ্টা করলাম কিন্তু আমরা তোমাদেরকে বাঁচাতে পারলাম না, আমরা চেষ্টা করলাম, রিভিউ করে দেখলাম, চেষ্টা করলাম, শেষ জানো তোমরা রিভিউ পিটিশন, এরপরে কিউরেটিভ পিটিশন ওটা পরে বলছি, রিভিউ করেও দেখলাম তোমাদেরকে, কিন্তু এই যে রিভিউ করলাম কোর্ট কিন্তু মানলো না, ঠিক আছে। তো একটা কি হবে না, ক্যান্ডিডেটদের মধ্যে এরকম সিম্প্যাথি আসবে যে সরকার কি করেছে না, চেষ্টা করেছিল আমাদের জন্য, কিন্তু কোর্ট কি করেনি, ওটা কনসিডার করেনি, এই জন্যই কিন্তু রিভিউ পিটিশনটা দাখিল করছে আর কি, আর কিছুই না। কারণ এর দেখো তোমাদেরকে বললাম যে এই যে প্যানেল এটা বাঁচাতে পারে একমাত্র কি না, অরিজিনাল ওএমআর, যদি অরিজিনাল ওএমআরের মিরর বা অরিজিনাল ওএমআরের কোনো ডকুমেন্ট যদি থাকে, তাহলে ডেটা থাকে, তাহলেই কিন্তু এই প্যানেলকে বাঁচাতে পারবে, আদারওয়াইজ কিন্তু বাঁচাতে পারবে না। তো তারা তো স্বীকার করেছে তাদের কাছে ওএমআর নেই, তাহলে কি কোন গ্রাউন্ডে যাচ্ছে এটাই তো বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো যখন তারা এই যে বললাম যে এভিডেন্স পেশ করবে, তো যখন আরও কোনো নতুন আপডেট আসবে তখন তোমাদের সামনে অবশ্যই সেই আপডেট নিয়ে কী করব না, সেই আপডেটগুলো তোমাদের সামনে শেয়ার করব। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো তোমরা অনেকেই কী করছো না, ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে কি হয় না, নতুন নতুন যে ইনফরমেশনগুলো আসবে তোমরা কিন্তু যে ইনফরমেটিভ যে ভিডিও সেগুলোর কিন্তু নোটিফিকেশান সহজেই পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।